Bismillahirrahmanirrahim. My dear student, I hope you are fine. I am MD Ziaur Rahman, lecturer English. Today I am going to take your class, and I will take English second paper, and I will discuss about pronoun. And before beginning the class, I would like to give thanks to the Almighty Allah. Because He has given me the opportunity to take the class, and then also thanks to the Honorable Principal Sir for arranging such type of class. I think that you will be benefited by this discussion, and I know that long time you are in home, so like others I miss you all, my dear students. Yet we have to try our best to continue our class in online class, and we know that the people of the world are suffering from COVID-19. Actually, this is a critical time for us, but we know all that we have nothing to do against nature, but we have to follow the rules of good health, and beside that we have to stay at home because we can save our life from COVID-19. However, now I am going to discuss about my topic. Today I will discuss about pronoun. Actually, we know that pronoun is an item from parts of speech, and at first we will know about the definition of pronoun. We know that pronoun is a word. Pronoun is a word which is used instead of noun. And if I say in Bengali, then the definition, then the Bangla meaning will come that যে সমস্ত শব্দ নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাদেরকেই প্রোনাউন বলে। আবার বলছি, প্রোনাউন ইজ এ ওয়ার্ড হুইচ ইজ ইউজড ইনস্টিড অফ অর ইন লিউ অফ নাউন। অর্থাৎ যে সমস্ত শব্দ নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাদেরকেই প্রোনাউন বলে। এখানে একটা এক্সাম্পল আমরা দেখব যে শিল্পী ইজ আ স্টুডেন্ট। She is very punctual. She completes her lesson regularly. So এখানে আমরা দেখতে পাচ্ছি here শিল্পী। শিল্পী is a noun. শিল্পী is a noun. শিল্পী is a student. শিল্পী হয় একজন ছাত্রী। She is very punctual. এখানে তোমরা দেখো যে এখানে আমরা she নিয়েছি, এই sheটা আসলে শিল্পীকে বোঝাচ্ছে। শিল্পীর পরিবর্তে আমরা she নিয়েছি, সো এখানে she হচ্ছে একটা প্রোনাউন। আবারও দেখতে পাচ্ছি আমরা she completes her lesson, সো এখানে she হচ্ছে প্রোনাউন and her, ঠিক আছে, her, this one is also pronoun. সো আমরা দেখলাম যে এখানে sheটা কার পরিবর্তে বসছে? শিল্পীর পরিবর্তে বসছে। আবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে she বসছে শিল্পীর পরিবর্তে এবং হার বসছে, হার লেসন, সো হার এটাও একটা প্রোনাউন। ওকে, নাও উই উইল নো হাউ মেনি কাইন্ডস অফ প্রোনাউন। দেয়ার আর 8 টাইপস অফ প্রোনাউন। দেয়ার আর 8 টাইপস অফ প্রোনাউন অর 8 কাইন্ডস অফ প্রোনাউন। অ্যাকচুয়ালি প্রোনাউন হচ্ছে 8 প্রকার। কয় প্রকার? 8 প্রকার। তাহলে দেখো, দেয়ার আর 8 টাইপস অফ প্রোনাউন। দিজ আর হোয়াট? পার্সোনাল প্রোনাউন, demonstrative pronoun, interrogative pronoun, relative pronoun, distributive pronoun, reflexive and emphatic pronoun, then indefinite pronoun and reciprocal pronoun. এখানে আমরা দেখতে পাচ্ছি যে পার্সোনাল প্রোনাউন আছে। সো এই পার্সোনাল প্রোনাউনটাকে বলা হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। পার্সোনাল প্রোনাউন আমরা বাংলা কি বলবো? ব্যক্তিবাচক সর্বনাম। অর্থাৎ যে প্রোনাউনগুলো সাধারণত কোনো পার্সনকে নির্দেশ করে তাকে বলা হয় ব্যক্তিবাচক
সর্বনাম। আমরা জানি যে প্রোনাউনের বাংলা হচ্ছে সর্বনাম, তাহলে পার্সোনাল প্রোনাউনকে বলবো আমরা ব্যক্তিবাচক সর্বনাম। সাধারণত আই, মি, মাই, উই, আওয়ার, দেয়ার, শি, হিম, হার এক্সেট্রা আর ইউজড অ্যাজ কি পার্সোনাল প্রোনাউন। তাহলে বলা হচ্ছে যে সমস্ত প্রোনাউনগুলো কোনো ব্যক্তিকে নির্দেশ করবে সেগুলিকে বলা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। সো আপনাদের জন্য আমি বিশেষ তথ্য দিতে যাই যে বলা হচ্ছে যে পার্সোনাল প্রোনাউন হচ্ছে 3 প্রকারের। আমরা জানি যে দেয়ার আর 3 টাইপস অফ পার্সোনাল প্রোনাউন: পার্সোনাল প্রোনাউন অফ ফার্স্ট পারসন, পার্সোনাল প্রোনাউন অফ সেকেন্ড পারসন অ্যান্ড পার্সোনাল প্রোনাউন অফ থার্ড পারসন। এগুলো আমরা আগেই জেনেছি। এছাড়াও এই প্রোনাউনগুলোর আবার কিছু ভাগ আছে, যেমন বলা হচ্ছে যে সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস অ্যান্ড পসেসিভ কেস, ঠিক আছে। সো এগুলি আমরা ইতিপূর্বে জেনেছি। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এটাকে বলা হচ্ছে যে নির্দেশক সর্বনাম। অর্থাৎ এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো কী করে, সাধারণত কোনো সেন্টেন্সের অন্তর্গত নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে, সেই জন্য এগুলিকে বলা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এর মধ্যে কি কি আমরা দেখতে পাচ্ছি যে যেগুলি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয় সেগুলি হচ্ছে দিস, দ্যাট, দিজ, দোজ, সাচ এক্সেট্রা। দেন নাম্বার 3, ইন্ট্রোগেটিভ প্রোনাউন। ইন্ট্রোগেটিভ প্রোনাউন দ্যাট ইজ প্রশ্নবাচক সর্বনাম। দ্যাট মিন্স দ্য প্রোনাউন হুইচ ইজ ইউজড টু আস্ক এ কোশ্চেন। দ্যাট টাইপ অফ প্রোনাউন ইজ কল্ড কি ইন্ট্রোগেটিভ প্রোনাউন। লাইক হু, আমরা জানি যখন আমরা কোশ্চেন করি তখন আমরা হু ব্যবহার করে থাকি। সো আপনারা আজকে থেকে জানবেন যে হু আসলে একটা কি ইন্ট্রোগেটিভ প্রোনাউন, কারণ এটা কোশ্চেন করার জন্য জিজ্ঞাসা করার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। এছাড়া আমরা হোয়াট দেখতে পাচ্ছি, যেমন হোয়াট ইজ ইউর নেম। সো তুমি যখন কোশ্চেন করছো হোয়াট ইজ ইউর নেম, তাহলে এটা একটা কোশ্চেন হলো। আর সেই কোশ্চেনের, সেই ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের শুরুতে যে হোয়াটটা নিলাম সেই হোয়াটকে আমরা বলবো ইন্ট্রোগেটিভ প্রোনাউন। দেন বলা হচ্ছে যে হুইচ পেন ডু ইউ লাইক মোস্ট, তাই না? তুমি কোন কলমটি পছন্দ করো। তাহলে এই যে হুইচ দ্বারা তুমি প্রশ্ন করলা, সো এই হুইচটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ প্রোনাউন। ঠিক একইভাবে হোম আছে এখানে আমরা দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে এর বাহিরেও আরও কিছু ওয়ার্ড আছে যেগুলি দ্বারা আমরা কোশ্চেন করি, যেমন হোয়াই, হোয়েন, হ্যাঁ, হোয়ার, এগুলিকে বলা হয় ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। যাই হোক, এরপর আমরা চলে যাচ্ছি নাম্বার 4, রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন বলা হচ্ছে যে রিলেটিভ প্রোনাউনগুলোর মধ্যে আছে হু, হোম, হুইচ, হুজ, হোয়াট এক্সেট্রা। আবারও দেখো হু, হোম, এরপরে বলা হচ্ছে হুইচ, কে, হুজ এক্সেট্রা। বলা হচ্ছে যে প্রোনাউনগুলো সম্পর্ক স্থাপন করতে ব্যবহার করা হয় তাদেরকে বলা হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউনগুলো সাধারণত কি করে, যে কোনো নাউনের পরে বসে পূর্বের নাউনকে নির্দেশ করে, ঠিক আছে। এই জন্য বলা হচ্ছে কি এগুলিকে রিলেটিভ প্রোনাউন। বাংলা হচ্ছে সম্পর্কবাচক সর্বনাম। তাহলে আমরা আবারও বলছি, রিলেটিভ প্রোনাউনের বাংলা হচ্ছে সম্পর্কবাচক সর্বনাম। হ্যাঁ, এবার আমি 5 নম্বরে চলে যাচ্ছি, যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, তাহলে দেখো যে সমস্ত প্রোনাউন কোনো কিছু ডিস্ট্রিবিউশন বা স্বতন্ত্রভাবে কোনো কিছুকে বোঝাতে ব্যবহার করা হয় সেগুলিকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যেমন বলা হচ্ছে এভরি, ইচ, আইদার, নেইদার এক্সেট্রা। আবারও দেখো এভরি, ইচ, আইদার, নেইদার এক্সেট্রা, হ্যাঁ, আর কল্ড ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। বাংলায় হচ্ছে স্বাতন্ত্র্যবাচক সর্বনাম। হ্যাঁ, নাম্বার 6-এ চলে যাচ্ছে আমরা, রিফ্লেক্সিভ অ্যান্ড কি ইমফ্যাটিক। তাহলে রিফ্লেক্সিভের বাংলা হচ্ছে আত্মবাচক সর্বনাম। রিফ্লেক্সিভের বাংলা কি তোমরা সবাই শোনো, আত্মবাচক সর্বনাম। আর ইমফ্যাটিক এটিকে বলা হয় ঝোঁকপ্রবণ সর্বনাম। তাহলে সাধারণত যে সমস্ত
প্রোনাউনের শেষে আমরা দেখব সেলফ যুক্ত আছে। পার্সোনাল প্রোনাউনের শেষে যদি সেলফ থাকে সেগুলিকে আমরা রিফ্লেক্সিভ বা ইমফ্যাটিক প্রোনাউন বলতে পারি। বাট রিফ্লেক্সিভ এবং ইমফ্যাটিক প্রোনাউনের ব্যবহারের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা আছে। যখন আমরা এগুলি ডিটেলস ডিসকাস করব তখন তোমরা আশা করি বুঝতে পারবা। তাহলে মাই সেলফ, এখানে সেলফ আছে, ইয়োর সেলফ, হার সেলফ, হিমসেলফ, ওকে, আওয়ার সেলফ, দেম সেলফ এক্সেট্রা কি আর কল্ড রিফ্লেক্সিভ প্রোনাউন। দেন নাম্বার 7, ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম, অর্থাৎ সাধারণত যে প্রোনাউনগুলো দ্বারা অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাবে এগুলিকে বলা হয় ইনডেফিনিট প্রোনাউন, অর্থাৎ অনির্দিষ্টবাচক সর্বনাম। তাহলে ইনডেফিনিট প্রোনাউনের মধ্যে যে প্রোনাউনগুলো আছে আমরা দেখতে পাচ্ছি এনি, মেনি, সাম, ফিউ, several, one, etc. are কি etc. are called indefinite pronoun। ঠিক আছে, লাস্ট ওয়ান রিসিপ্রোকাল প্রোনাউন। রিসিপ্রোকাল প্রোনাউন বলা হচ্ছে যে পারস্পরিক সম্পর্কবাচক সর্বনাম। তা রিসিপ্রোকাল প্রোনাউন, আবারও বলছি, পারস্পরিক সম্পর্কবাচক সর্বনাম। এখানে কি কি পাবো আমরা? ইচ আদার, ওয়ান অ্যানাদার। আবারও বলছি ইচ আদার, ওয়ান অ্যানাদার। তাহলে এই ইচ আদার এবং ওয়ান অ্যানাদার এই দুইটি প্রোনাউন সাধারণত রিসিপ্রোকাল প্রোনাউন হিসেবে ব্যবহার হয় এবং এটা কি করে যে ব্যক্তি বস্তুর মধ্যে সাধারণত পারস্পরিক সম্পর্ক নির্দেশ করতে ব্যবহার করা হয়, যার ফলে এইটাকে বলা হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন। সো আমরা যদি এক নজরে দেখি তাহলে আমরা দেখতে পেলাম যে প্রোনাউন হচ্ছে 8 প্রকার। যাই হোক, যদিও আমরা এই প্রোনাউনটি অনেক ছোট ক্লাস থেকে, অর্থাৎ যখন তোমরা কিনা 4, 5, 6, 7 পড়ে আসছো এই সময়ও দেখা যায় যে প্রোনাউনটা শিখে আসছো। বাট আমরা যখনই ক্লাসে জিজ্ঞাসা করি যে প্রোনাউন কি, 8 প্রকার প্রোনাউন কে বলতে পারবে, তো দেখা যায় যে কিছু স্টুডেন্ট পারে বাট ম্যাক্সিমাম ভুলে যায়। এই 8টা যে প্রোনাউন আছে এটা অ্যাট এ স্টেজ ম্যাক্সিমাম স্টুডেন্ট সাধারণত ভুলে যায় বা অ্যান্সার করতে ব্যর্থ হয়। তো যাই হোক, এটা স্বাভাবিক একটা ব্যাপার, ভুলে যাওয়াটাই স্বাভাবিক। তো আমি আজকে তোমাদের একটা সূত্র দিব, যে সূত্রের মাধ্যমে আমি আশা করছি যে এই সূত্র যদি মুখস্থ করতে পারো তাহলে অবশ্যই তোমরা 8টি প্রোনাউন তোমাদের আজীবন মনে থাকবে। এদিকে একটু বোর্ডে দেখো, এখানে একটা সূত্র লেখা আছে, গণিতের মতো লেখা আছে যে পি আই স্কোয়ার ডি স্কোয়ার আর কিউ। আবারও বলছে পি আই স্কোয়ার ডি স্কোয়ার আর কিউ। সো এই যে সূত্রটা আছে, এই সূত্রের মাঝেই 8টি প্রোনাউন দেওয়া আছে। এটা আমি আপনাদের বুঝাই দেব কিভাবে। এখানে প্রতিটা প্রোনাউনের যে শুরুর যে অক্ষরটা, শুরুর যে লেটার বা বর্ণ সেটা নেওয়া আছে এখানে, অর্থাৎ পি দ্বারা একটা প্রোনাউন পাবো আমরা। এরপর আই স্কোয়ার, অর্থাৎ আই দ্বারা শুরু হয়েছে এরকম 2টি প্রোনাউন তোমরা পাবে। ডি দ্বারা শুরু হয়েছে, ডি স্কোয়ার মানে কি যে ডি দ্বারা শুরু হয়েছে এরকম 2টা প্রোনাউন তোমরা পাবা। আর দ্বারা শুরু হয়েছে এরকম 3টি, কারণ আর কিউব আছে। সো আমরা এই সূত্রে যদি মুখস্থ করি তাহলে আমরা খুব সহজেই প্রোনাউনটি মুখস্থ রাখতে পারবো। কিভাবে? দেখো যে পি ফর পার্সোনাল প্রোনাউন। আবারও বলছি পি ফর পার্সোনাল প্রোনাউন। ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি, তাহলে এটার কাজ শেষ। এরপরে আমরা আই স্কোয়ার দেখব, অর্থাৎ আই দ্বারা আমরা 2টি প্রোনাউন পাবো। এখানে বোর্ডে খেয়াল করো, আই ফর ইন্ট্রোগেটিভ প্রোনাউন, আই ফর ইন্ট্রোগেটিভ প্রোনাউন। এরপরে আই ফর ইনডিফিনিট প্রোনাউন, আই ফর ইনডিফিনিট প্রোনাউন। তাহলে আমাদের 2টি হয়ে গেল। এরপর আমরা দেখতে পাচ্ছি ডি আছে, ডি স্কোয়ার, তাই না? তাহলে বোর্ডে দেখো ডিতে আমরা 2টি প্রোনাউন পাবো। ডি ফর ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, দ্যাট ইজ নির্দেশক সর্বনাম, ডি দ্বারা শুরু হয়েছে। এছাড়া আরেকটি দেখো ডি স্কোয়ার, তাহলে ডি ফর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডি ফর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তাহলে আমাদের ডি দ্বারা 2টা পেয়ে গেলাম। তাহলে বাকি থাকলো আর, তাহলে আরতে বলা হচ্ছে 3টি, আর কিউব। খেয়াল করো বোর্ডে,
যার ফর রিলেটিভ প্রোনাউন দ্যাট ইজ সম্বন্ধবাচক সর্বনাম বা সম্পর্কবাচক সর্বনাম। নাম্বার 6 আমরা দেখতে পাচ্ছি আর দ্বারা শুরু হয়েছে রিফ্লেক্সিভ প্রোনাউন, দুইটি গেল। লাস্ট ওয়ান আর্থে রিসিপ্রোকাল প্রোনাউন, তাহলে আর দ্বারা আমরা 3টি পেলাম। এইভাবে আমাদের 8টি প্রোনাউন হয়ে গেল। তাহলে পি ফর পার্সোনাল, আই স্কোয়ার, আই ফর ইন্টারোগেটিভ প্রোনাউন অ্যান্ড ইনডিফিনিট প্রোনাউন। ডি স্কোয়ার 2টি পাবো আমরা, তাহলে ডি ফর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নির্দেশক সর্বনাম অ্যান্ড ডিস্ট্রিবিউটিভ স্বাতন্ত্র্যবাচক সর্বনাম। আর ফর রিলেটিভ প্রোনাউন, আর ফর রিফ্লেক্সিভ প্রোনাউন অ্যান্ড আর ফর রিসিপ্রোকাল প্রোনাউন। যাই হোক, যে এই পর্যন্ত আমরা যেটুকু আলোচনা করলাম এটি হচ্ছে যে বেসিক বিষয়। এখন নাও উই উইল ডিসকাস এভরি প্রোনাউন, অর্থাৎ আমরা এরপরে যেটা জানবো সেটা হচ্ছে প্রত্যেকটা প্রোনাউনের কিছু স্পেসিফিক ব্যবহার আছে, সেই ব্যবহারগুলো আমরা এখন জানার চেষ্টা করব। Okay student, now we will know about personal pronoun, অর্থাৎ ব্যক্তিবাচক যে সর্বনাম আছে এটি সম্পর্কে আমরা জানব। তো দেখো যে বলা হচ্ছে যে একটা উই ডিড দ্য ওয়ার্ক, এখানে একটি সেন্টেন্স যে আমরা কাজটি করেছিলাম। সো এখানে উইটা আসলে ব্যক্তিকে নির্দেশ করছে, সো উইটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। উই গট ওয়েজেস, আমরা বেতন পেয়েছিলাম বা পেলাম, সো উইটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। সো উই আর হ্যাপি। তো এখানে উই বা এই বাক্যের যে উই আছে এগুলি যেহেতু ব্যক্তিকে নির্দেশ করছে, সো আমরা এই উইটাকে বলবো পার্সোনাল প্রোনাউন, ঠিক আছে। সো বলা হচ্ছে যে পার্সোনাল প্রোনাউন 3 প্রকার। পার্সোনাল প্রোনাউন ইজ 3 kinds: পার্সোনাল প্রোনাউন অফ ফার্স্ট পারসন, পার্সোনাল প্রোনাউন অফ সেকেন্ড পারসন, পার্সোনাল প্রোনাউন অফ থার্ড পারসন। তো ফার্স্ট পারসনে আমরা দেখতে পাচ্ছি আই, মাই, মি, উই, আওয়ার। অর্থাৎ আমরা যেহেতু অনলাইন ক্লাসে আছি, সো হয়তো ডিটেলস বলা সম্ভব হচ্ছে না, সেখানে আমরা তারপর বলে রাখি যে আই হচ্ছে সাবজেক্টিভ কেস এবং মাই আছে। আমরা জানি যে আয়ের পসেসিভ হচ্ছে মাই, আয়ের অবজেক্টিভ কেস হচ্ছে কি মি। আবার খেয়াল করো উই হচ্ছে কি সাবজেক্টিভ এবং আওয়ার হচ্ছে পসেসিভ, এবং আমরা জানি উই এর অবজেক্টিভ কেস হচ্ছে আস। সো এগুলি হচ্ছে পার্সোনাল প্রোনাউন অফ ফার্স্ট পারসন। এরপরে দেখো পার্সোনাল প্রোনাউন অফ সেকেন্ড পারসনে যদি যাই, ইউ, দাও, ইয়োর এক্সেট্রা। থার্ড পারসনে আমরা দেখতে পাচ্ছি যে হি, শি, ইট, দে, দেয়ার। এছাড়াও হি এর অবজেক্টিভ কেস হচ্ছে কি হিম, হি এর পসেসিভ হচ্ছে হিজ, শি সাবজেক্টিভ কেস এবং এটার যদি আমরা অবজেক্টে যাই তাহলে হার পাবো, ঠিক পসেসিভটাও সেম। আবার ঠিক একইভাবে ইট আছে, ইটস, এবার দে থেকে দেয়ার হবে, দেম হবে এক্সেট্রা। যাই হোক, সো এই যে বিষয়গুলো এগুলি সবগুলো আমরা পার্সোনাল প্রোনাউনেই পেয়ে থাকি। এরপর যে আমি তোমাদেরকে পার্সোনাল প্রোনাউনের একটা অংশ ইটের যে ব্যবহার এটি আমরা জানবো যে কখন আমরা ইট ব্যবহার করব আর কি। তো বলা হচ্ছে নাম্বার 1-এ দেখো জড় পদার্থ বোঝাতে। তাহলে ইট সাধারণত জড় পদার্থকে নির্দেশ করতে ব্যবহার করা হয়। যেমন দেখো দিস ইজ এ বুক, ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। তাহলে এই বইটি হয়, সরি দিস ইজ এ বুক, এ হয় একটি বই, ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। সেখানে আমরা দেখতে পাচ্ছি ইট আছে, এই ইটটা আসলে এই বইটাকে নির্দেশ করছে। সো বই কি একটা বস্তু বা জড় পদার্থ। তাহলে খেয়াল করো বলা হচ্ছে জড় পদার্থ বুঝাতে, তাহলে ইট দ্বারা যেহেতু বইটিকে বুঝালো, সো বই হচ্ছে একটি জড় পদার্থ। তাহলে এই জড় পদার্থের পরিবর্তে আমরা ইট ব্যবহার করতে পারবো। তাহলে ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। নাম্বার 2-তে দেখো বলা হচ্ছে যে ইতর প্রাণী বোঝাতে। ইতর প্রাণী বোঝাতে কি বসবে? ইট বসবে। এ ডগ, ইতর প্রাণী নিশ্চয়, ইজ অলওয়েজ ফেইথফুল টু ইটস মাস্টার। এখানে খেয়াল করো যে ইটসটাকে পসেসিভ অর্থে ব্যবহার হয়েছে এবং এই ইটসটা মূলত এই ডগ
তাকেই বোঝাচ্ছে। সো ডগ হচ্ছে একটা ইতর প্রাণী, ঠিক এইভাবে বিড়াল আছে, এখানে কুকুর পেলাম, আরও অনেক ইতর প্রাণী আছে, তো যেগুলি বোঝাতে সবসময় ইট ব্যবহার করতে হবে। নাম্বার 3-তে দেখো বলা হচ্ছে যে ছোট শিশুর পরিবর্তে আমরা ইট ব্যবহার করব। যেমন দ্য বেবি ইজ ক্রাইং ফর ইটস মাদার। তাহলে শিশুটি কি করছে? কান্না করিতেছে। কিসের জন্য? তার মার জন্য। সো এই ইটসটা হচ্ছে এখানে শিশুটিকে বোঝাচ্ছে। তাহলে আমরা বুঝলাম ছোট শিশুর পরিবর্তে ছোট শিশুর পরিবর্তে ইট বসবে। ইন্ট্রোডাক্টরি ইট, অর্থাৎ যখন কোনো সেন্টেন্সের সুনির্দিষ্ট কোনো সাবজেক্ট থাকে না, তখন আমরা কি করি? ইট ব্যবহার করে থাকি। সেই ক্ষেত্রে যে ইট ব্যবহার করা হয় সেটাকে আমরা বলবো ইন্ট্রোডাক্টরি ইট। ইট ইজ ওয়াইজ টু গো বেড আর্লি, যে খুব তাড়াতাড়ি বিছানাতে শুইতে যাওয়া একটা ভালো কাজ আর কি, বা ভালো সিদ্ধান্ত। এখানে দেখো যে এই যে ভার্ব আছে ইজ, তাহলে এই ভার্বের যে সাবজেক্ট সেটি কি হলো? ইট হলো। সো এই ইটটাকে আমরা বলছি ইন্ট্রোডাক্টরি ইট। ঠিক একইভাবে 5 নম্বরে আমরা যাচ্ছি ইমপার্সোনাল ভার্বের কি? সাবজেক্ট রূপে। ইমপার্সোনাল ভার্বের সাবজেক্ট রূপে এখানেও দেখা যাচ্ছে যে ইট ইজ কোল্ড টুডে, আজকে খুবই শীত। সেখানে ইজ হচ্ছে ভার্ব, সো এই ভার্বটাকে আমরা বলছি ইমপার্সোনাল ভার্ব। কিন্তু এই ভার্বেরও কি নাই? সুনির্দিষ্ট কোনো সাবজেক্ট নাই। সো এই যে এই ভার্বের সাবজেক্ট দিলাম ইট, তাহলে ইট হচ্ছে কি? ইমপার্সোনাল যে ভার্ব ইজ আছে সেটির সাবজেক্ট। তাহলে আমরা দেখতে পেলাম যে ইমপার্সোনাল ভার্বের সাবজেক্ট রূপে কি হয়? ইট ব্যবহৃত হয়ে থাকে কোনো ওয়ার্ডের উপর জোর দেওয়া বোঝাতে। খেয়াল করো যে ইট ইজ ইউ হু হ্যাভ টেকেন দ্য মানি। ইট ইজ ইউ, আমরা অনেক সময় বলে থাকি যে না তুমি এই কথাটি বলেছো, তুমি, আমি শিওর, বা তুমি আমার টাকাটি নিয়েছো। এই যে কার উপর যখন জোর দেওয়া বোঝাচ্ছে, হ্যাঁ, কনফিডেন্স বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কি করব? ইট ব্যবহার করব। যেমন ইট ইজ ইউ, ইট ইজ ইউ এ হয় তুমি, হু হ্যাভ টেকেন দ্য মানি, যে আমার টাকাটি নিয়েছে, যে বা যে টাকাটি নিয়েছে। তাহলে এই ইট দ্বারা কি করা হলো? এই ইউ, এই ওয়ার্ডের উপর জোর প্রকাশ করা হচ্ছে। এরপরে দেখো নাম্বার 8-এ বলা হচ্ছে অপ্রকাশিত কোনো অবজেক্টের পরিবর্তে। আই ক্যান নট সাপোর্ট ইট, আমি এটিকে সমর্থন দিতে পারি না। আই ক্যান নট সাপোর্ট ইট। তাহলে এই যে আমি এটাকে সমর্থন দিতে পারি না, এখন কোনটা? এটা কিন্তু উল্লেখ নাই। কোন বিষয়কে আমি সমর্থন দিতে পারি না এটা কিন্তু উল্লেখ নাই। সো এখানে এই যে ইট হচ্ছে একটা অবজেক্ট, বাট এই ইটটা কি? অপ্রকাশিত একটা অবজেক্টকে বোঝাচ্ছে, যেটা তোমার বা আমার অর্থাৎ স্পিকার বা লিসেনার কারোই জানা নাই। এরকম ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করতে পারি। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে কগনেট অবজেক্ট রূপে। কগনেট অবজেক্টটাকে যে সমস্ত ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট কী হবে? সমজাতীয় হবে, সেটাকে বলা হয় কগনেট। ভার্ব এবং অবজেক্টটাকে বলা হয় কগনেট অবজেক্ট। এখানে দেখো যে হি র্যান কি? ইট টু দ্য লাস্ট। তাহলে হি র্যান ইট টু দ্য লাস্ট, ব্র্যাকেটে আমরা দেখতে পাচ্ছি রেস আছে। তাহলে র্যান এবং রেস এই দুইটা কিন্তু সমজাতীয়, বাট আমরা এই সমজাতীয় যে অবজেক্টটা আছে এই অবজেক্টটার পরিবর্তে আমরা ইট ব্যবহার করেছি। তাহলে বুঝলাম যে কগনেট অবজেক্ট রূপে, অর্থাৎ সমজাতীয় যে অবজেক্ট আছে তার পরিবর্তে আমরা ইট ব্যবহার করতে পারি। এরপরে দেখো নাম্বার 9-এ বলা হচ্ছে সময়কে নির্দেশ করতে, অর্থাৎ ইট দ্বারা আমরা কোনো টাইমকে বুঝাবো। ইট ইজ 10 o'clock নাও, এখন 10টা বাজে। তাহলে ইট দ্বারা সময়কে নির্দেশ করছে। এখানে কোনো এলাকার আবহাওয়া বা ওয়েদারকে বোঝাতে আমরা ইট ব্যবহার করতে পারি। যেমন ইট ইজ হট টুডে, ইট ইজ হট টুডে। ঠিক একইভাবে ইট ইজ কোল্ড টুডে, আরও ইত্যাদি হতে পারে আর কি সেই রূপ ক্ষেত্রে, অর্থাৎ আবহাওয়া বুঝাইলে তুমি ইট ব্যবহার করবে। নাম্বার 11 সম্ভাবনা বা পসিবিলিটি বোঝাতে বলা হচ্ছে ইট মে রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। সো বৃষ্টি হতে পারে, বাট আমরা নিশ্চিত না। তাহলে এখানে হতে পারে মানে একটা পসিবিলিটি আছে, বাট এইরকম যে পসিবিলিটি যখন তুমি বুঝাবে যে কোনো বাক্যে, সেই বাক্যে আমরা সাবজেক্ট হিসেবে কি করতে পারি? ইট ব্যবহার করতে পারি। ঠিক আছে স্টুডেন্ট,
তো এই পর্যায়ে আমরা পার্সোনাল প্রোনাউনের কয়েকটা ব্যবহার দেখব। সবাই একটু বোর্ডে লক্ষ্য করো। বলা হচ্ছে যে অ্যান্ড দ্বারা যুক্ত দুইটি সিঙ্গুলার নাউনের পূর্বে যদি ইচ বা এভরি থাকে তবে এদের পরিবর্তে সিঙ্গুলার প্রোনাউন ব্যবহৃত হয়। আবার বলছি, অ্যান্ড দ্বারা যুক্ত দুইটি সিঙ্গুলার নাউনের পূর্বে যদি ইচ বা এভরি থাকে তাহলে এদের পরিবর্তে সিঙ্গুলার প্রোনাউন ব্যবহৃত হয়। যেমন এভরি ক্লার্ক অ্যান্ড এভরি পিয়ন শুড ডু হিজ ডিউটি। এখানে খেয়াল করো যে এভরি এর পরে ক্লার্ক আছে এবং এভরি এর পরে পিয়ন আছে, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা যে নাউন এটা কিন্তু সিঙ্গুলার। তো এই যে সিঙ্গুলার নাউন এর পূর্বে এভরি আসছে বিধায় আমাদেরকে কি করতে হবে, এরপরে যে প্রোনাউন নেব সেটি সিঙ্গুলার হবে। খেয়াল করো যে শুড ডু হিজ ডিউটি। হিজ মানে কি তার দায়িত্ব, অর্থাৎ এখানে ক্লার্ক বা পিয়ন প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি বোঝাচ্ছে, অর্থাৎ সেপারেটলি বোঝাচ্ছে, আলাদা আলাদা করে বোঝাচ্ছে বিধায় এটি সিঙ্গুলার হলো। অর্থাৎ যদি এ বি সি ডি ই এফ জি ইত্যাদি হয় তাহলে এ আলাদা, বি আলাদা, সি আলাদা, এইভাবে তোমার ক্লার্ককে প্রত্যেকটা ক্লার্ককে আলাদা বোঝাচ্ছে, ইন্ডিভিজুয়ালি পিয়নকেও ইন্ডিভিজুয়ালি মানে কি স্বতন্ত্রভাবে পার্সোনালি বোঝাচ্ছে, একজন একজন করে বোঝাচ্ছে বিধায় হিজ হলো এখানে। থ্যাংক ইউ। এরপর দেখো, দুই বা ততোধিক সিঙ্গুলার নাউন অ্যান্ড দ্বারা যুক্ত হলে প্রোনাউনটি প্লুরাল হয়। যেমন কাজল অ্যান্ড সজল আর অ্যাটেন্টিভ ইন দেয়ার ক্লাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কাজল এবং অ্যান্ড সজল দুইজন আলাদা ব্যক্তি, এবং তাহলে কিন্তু কি হচ্ছে, তাহারা হচ্ছে, দুইজন আলাদা হওয়ার জন্য তাহারা হচ্ছে। সুতরাং এখানে ভার্বটিও প্লুরাল হয়েছে, প্রোনাউনটিও প্লুরাল হয়েছে। পরেরটি দেখো, দুই বা ততোধিক নাউন যদি আইদার অর নেইদার ডট ডট নর দ্বারা যুক্ত হয় তাহলে পরবর্তী প্রোনাউনটি কি হবে, সিঙ্গুলার হবে। আইদার নুমান অর মাহবুব ডিড হিজ হোমওয়ার্ক। এখানে বলা হচ্ছে যে দুইজনের যে কোনো একজন, হয় নোমান অথবা মাহবুব, যে কোনো দুইজনের একজন কি করেছে কাজটি, অর্থাৎ তাদের বাড়ির কাজ সম্পূর্ণ কি করছে, করেছিল। বিধা এখানে যদি নোমান করে থাকে তাহলে নোমানের পরিবর্তে হিজ, অথবা বলা হচ্ছে যে নোমান করেনি মাহবুব করেছে তাহলে মাহবুব তো হি, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে হি এর কে প্রোনাউন কি হবে বলো, পসেসিভ হচ্ছে হিজ হলো। যার ফলে বলা হচ্ছে যে সিঙ্গুলার যদি হয় এই আইদার অর বা নেইদার নট দ্বারা তাহলে অবশ্যই প্রোনাউনটি সিঙ্গুলার হবে, বিধায় এখানে হিজ হয়েছে, কারণ যে কোনো একজনকে বোঝাচ্ছে। তবে একটি সিঙ্গুলার এবং একটি যদি প্লুরাল হয় তাহলে প্রোনাউনটি কী হবে, প্লুরাল হবে। যে নাইদার দ্য টিচার্স নর দ্য হেডমাস্টার। খেয়াল করো যে দ্য টিচার্স আছে, শিক্ষকেরা, এটা কিন্তু প্লুরাল। আবার নরের পরে আমরা দেখতে পাচ্ছি দ্য হেডমাস্টার, এটি কিন্তু সিঙ্গুলার বোঝাচ্ছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বোঝাচ্ছে। সো বলা হচ্ছে যে একটি সিঙ্গুলার এবং একটি যদি প্লুরাল হয় সেক্ষেত্রে অবশ্যই আমরা প্লুরালটাকেই গণ্য করব। খেয়াল করো যে এখানে দ্য টিচার্সকে ধরেছে, যার ফলে ভার্ব হয়েছে হ্যাভ এবং প্রোনাউনটি হয়েছে দেয়ার। তাহলে নাইদার দ্য টিচার্স নট দ্য হেড মাস্টার হ্যাভ সাকসিডেড ইন দেয়ার অ্যাটেম্পট। সো এখানে প্লুরাল হয়ে গেল নিয়ম অনুসারে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে একই সেন্টেন্সে যদি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন থাকে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন থাকে, তবে আমরা কি করব, প্রথমে নিব সেকেন্ড পারসন ইউ, এরপরে থার্ড পারসন হি, এরপরে বসবে ফার্স্ট পারসন অর্থাৎ আই। আমরা মনে রাখার জন্য এটাকে 2, 3, 1 হিসেবে মনে রাখতে পারি, যে 2 ফর সেকেন্ড পারসন, 3 ফর থার্ড পারসন, 1 ফর ফার্স্ট পারসন। আমরা একটা এক্সাম্পল দেখব যে ইউ অর্থাৎ সেকেন্ড পারসন, এরপর দেখো হি নিয়ম অনুসারে থার্ড পারসনের হি, অ্যান্ড আই হচ্ছে ফার্স্ট পারসন। তো আর ফ্রেন্ডস অর্থাৎ তুমি, সে এবং আমি হই বন্ধু। কখনোই বলা যাবে না যে আমি তুমি, বাংলায় যদিও বলতে পারি যে আমি, তুমি এবং সে, কিন্তু ইংলিশটা কি হবে যে তুমি, সে এবং আমি, ঠিক আছে। তবে বলা হচ্ছে যে দোষ স্বীকার যদি করা হয়
অর্থাৎ ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন আছে এবং সেখানে যদি কোনো অপরাধ স্বীকার করার কথা বলা হয় সেই ক্ষেত্রে অবশ্যই আমরা কি করব, 1 2 3 অর্থাৎ ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন বসবে। খেয়াল করো যে আই, ইউ অ্যান্ড হি আর গিলটি। আমি অর্থাৎ দোষ স্বীকার করার অর্থে প্রথমে নিজের দোষ স্বীকার করতে হবে, সেই জন্য আই বসবে। এরপরে কি সেকেন্ড পারসন অর্থাৎ ইউ এবং কি পরে শেষে হবে থার্ড পারসন আর গিলটি। সো এইভাবে আমরা কি করব, পার্সোনাল প্রোনাউনগুলো ব্যবহার করব। এছাড়া আরও কিছু ব্যবহার আছে, আমরা আশা করছি যে পরবর্তীতে এগুলি আলোচনা করব। সো যাই হোক, আজকে now I am going to finish my class and I think that you are benefited by this class if you give concentration, if you give the full attention in my on my lecture, and I hope that you will be benefited. And I would like to suggest you that as you are in home, so you should use your time properly by studying different subjects, and you should follow the rules of good health that are suggested by WHO, because every life is important for us. So best of luck you, my dear student. Stay home, stay well. Thank you. See you again in my next class. Fi amanillah.